আপনার কাছে আসি ব্যারিস্টার আল মামুন রাসেল, আমরা ডিজিটালি মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক জায়গায় অনেক রকম তথ্য দেখি। আজকেও দেখলাম একজন যিনি কিনা ইসলামী ব্যাংকের হেড অফিসে তিনি চাকরি করেন এবং তার প্রোফাইল দেখলে বোঝাই যায় যে তিনি জামাতের একনিষ্ঠ সমর্থক, যদি কর্মী নাও হয়ে থাকেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মেয়েকে নিয়ে একটি ভুল তথ্য দিয়েছেন, যেটা আসলে ভেরিফাইও করা হয়েছে। ভুল তথ্য তিনি ছড়ানোর চেষ্টা করেছেন। এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকের চরিত্র হনন করা, মিথ্যা তথ্য ছড়ানো, এটাকে আমরা কি বলবো? এটা ডিজিটাল ফ্যাসিবাদের দিকে যাচ্ছে কিনা আসলে? না, দেখেন, ভুল তথ্য একটা ব্যক্তি দিতেই পারে, দিলে এটা রং হবে, সে ক্ষমা চাইতে হবে। এর আগে ভুল তথ্য কিন্তু অনেকে দিয়েছেন, আমি জানি না। আপনি হয়তো ফেসবুকে আপনি দেখেছেন, যদি উনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তিনি এটা ভুল করেছেন। এখন কথা হচ্ছে ভুল তথ্য এখন এআই এর যুগে এসে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর যে মেয়েকে নিয়ে, জাইমা রহমানকে নিয়ে একটা এআই কন্টেন্ট বলা হয়েছে যে একটা ডাকসুর একজন নেতা করেছে, পরবর্তী তাকে নিয়ে মব করা হয়েছে, তাকে নিয়ে থানায় ভাঙচুর হয়েছে। পরবর্তীতে এটাকে ফরেন্সিক পরীক্ষা করে দেখেছে যে আসলে সে এই পোস্টটা কখনো করেই নাই, অথচ বিএনপি ছাত্রদলের সকল নেতাদের পোস্টে এটা হয়েছে। আপনি দেখেছেন একটা সাধারণ আমাদের এই জাহাঙ্গীরনগরের যে শিক্ষক ডাক্তার নাহারিন আপা, উনি একটা সাধারণ ফটো কার্ড দেখে এটাকে শেয়ার করে এটা টকশোতে কথা বলেছেন যে জামাতের ব্যক্তিরা নাকি এই আওয়ামী লীগের যে যারা মেয়ে কর্মী আছে তারা নাকি গণিমতের মাল বলেছেন, অথচ পরবর্তীতে এটার জন্য মামলাও খেয়েছেন। তো এটা আসলে এখন এআই এর কারণে আমরা যাচাই বাছাই করার সুযোগ থাকে না। এটা যারা, এই জন্য আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বলতে পারি যে এটা যাচাই বাছাই করে সত্য কিনা এটা নিয়ে করা উচিত। না, ঠিক আছে, আপনারা মামলার কথা বলছেন, তাহলে কি মামলার দিকে আপনারা মানে মনে করেন যে এটা মামলা দিয়ে সলিউশন করা উচিত? এই তো, মামলা দিয়ে সলিউশনের বিষয় না। বিষয় হচ্ছে যদি কেউ যদি এটা অপরাধ করে, যে অপরাধ করে সেই অপরাধের অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার জায়গা থাকতে হবে। হ্যাঁ, কেউ যদি এটা ভুল কোনো তথ্য দেয়, হ্যাঁ, আমরা তো ভুল তথ্য এর আগে দেখেছি, এটা বলেছি আমি সহ-আলোচকের কয়েকটা বিষয় নিয়ে আসি। উনি বলল যে এই সরকার, এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা হচ্ছে দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো দলীয়করণ, তার যোগ্য ব্যক্তিকে বসিয়েছেন বা হচ্ছে নিজের দলের লোকদেরকে বসান, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনের মতো জায়গা, যেটা নিরপেক্ষতা সর্বঊর্ধ্বে, এটা নিরপেক্ষতা থাকতে হবে, সেখানে আপনি দলীয় লোক বসিয়েছেন। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এমন একজনকে বসিয়েছেন যিনি ঋণ খেলাপিতে ছিলেন, তিনি একজন ছিলেন। আমি একটু শেষ করি। একটা প্রশ্ন, আপনি ঠিকই বলেছেন, এই কথাটা এর আগেও আপনি আমার প্রোগ্রামে বলেছিলেন, কিন্তু বিচারাঙ্গনে যে দলীয় অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল, সেই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? কেমন দলীয় ছিল? বিচারাঙ্গনে তো ছিল, সেই প্রসঙ্গটাও তো আমাদের কথা বলতে হবে। অ্যাটর্নি জেনারেল কে ছিল? তিনি তো বিএনপি রাজনীতি করেন, তিনি ছিলেন, সেটা তো সর্বজন স্বীকৃত। কিন্তু সেখানে যে জামাতের কেউ ছিল না, সেটা তেমন তো না ব্যাপারটা। সুতরাং দলীয় লোকজন ছিল। অ্যাটর্নি জেনারেল থাকা আর বিচারক থাকা এক কথা না, এক কথা না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সবাই মিলে সবাই জামাতে, আপনি দেখেন জামাতের বড় একটা সিন্ডিকেট কিন্তু সক্রিয় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমি দেখেন আপনি কেন, আপনি তো 31 দফা দিয়েছেন, আপনি তো ক্ষমতা আসার আগে দিয়েছেন। ক্ষমতা আসার আগে আপনার একরকম আচরণ হবে, একরকম কমিটমেন্ট থাকবে। ক্ষমতা আসার পর আপনার ভিন্ন রকম কমিটমেন্ট কেন হবে? আপনি ক্ষমতা আসার আগে বলেছেন আপনি কখনো দলীয়করণ করবেন না। আমি আপনাকে 12টা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ 12টা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখেন, আপনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, মোসাদ্দেক হোসেন বুলবুল বন পরিবেশের সম্পাদক, তাকে বানিয়েছেন। আপনি বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের, সেখানে বানিয়েছেন এই সাবেক কিন্তু যুবদলের সহসভাপতি কামরুজ্জামানকে আপনি বানিয়েছেন। আপনি সালাউদ্দিন সরকার, তিনি হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের, সেখানে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্যকে আপনি বানিয়েছেন। আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, সেখানে আপনি একজন এই আলাপটা আমরা এর আগে করেছি দলীয় নিয়োগ নিয়ে। আপনি বলেছেন, মাহমুদুর রহমান মান্নাও বলেছেন, সেই প্রসঙ্গে আমরা শুনবো। না, আমাকে একটু শেষ করতে দেন। আপনি বিরতিতে যাবার আগেও বলেছিলেন, আমি একটু আমার কথা মাঝখানে বললে তো আমি শেষ করতে পারবো না। আমি আসলে হয়তো আপনাকে আমরা হয়তো আর পাবো না, কারণ বিভিন্ন জায়গাতে যেভাবে অভিনন্দন পাচ্ছেন আপনি মহাপরিচালক হয়েছেন বিটিভির জন্য, আপনাকে অভিনন্দন।